আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। একসময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে শেখ হাসিনা ছিলেন এক অবিচ্ছেদ্য নাম। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক সবকিছুতেই তার উপস্থিতি ছিল অনিবার্য। কিন্তু হঠাৎ করেই যেন সেই চিরাচরিত ধারা পাল্টে গেছে। গত বছরে জুলাই বিপ্লবের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়লেও শেখ হাসিনাকে উপস্থাপনের ধরনে এসেছে এক চোখে পড়ার মতো পরিবর্তন। তাকে নিয়ে লেখা শত শত প্রতিবেদনের ভাষা, উপাধি এবং উপস্থাপনার ধরন এখন প্রশ্ন তুলছে। কেন ভারতীয় মিডিয়া ধীরে ধীরে শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই পরিবর্তন কি কেবল শব্দচয়ন, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কূটনৈতিক বা রাজনৈতিক কারণ? আজকের এই ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর পরিবর্তনের কারণগুলো বিশদভাবে বিশ্লেষণের চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। গত বছর জুলাই আগস্টে ৩০ দিনের একটানা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যা বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিতি পেয়েছে, শেখ হাসিনাকে ১৫.৫ বছরের ক্ষমতার পর পদত্যাগ করতে বাধ্য করে। এই অভূতপূর্ব ঘটনা শুধু বাংলাদেশেরই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতিবেশী এবং অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ ভারত এই ঘটনা প্রবাহের দিকে নিবিড়ভাবে নজর রাখছিল। জুলাই বিপ্লবের পরপরই ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে বাংলাদেশের সংবাদ বলতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা বা কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া তেমন কোনো স্থান পেত না, সেখানে ৫ আগস্টের ঘটনার পর দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন প্রকাশ করতে থাকে। প্রতিটি ছোট বড় ঘটনা, সরকারের পরিবর্তন এবং জনমতের প্রতি তাদের মনোযোগ ছিল নজিরবিহীন। কিন্তু এসব প্রতিবেদনের ধরন নিয়ে প্রথম থেকেই কিছু প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকেই সবার নজর ছিল। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার মতে, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে সুস্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে, আর এই পরিবর্তন ঘটেছে গত ৫ মাসের মধ্যেই। ফয়সাল মাহমুদ তার পোস্টে লিখেছেন যে ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে কেবল সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত। এটি ছিল একটি স্বাভাবিক পরিবর্তন, কারণ তিনি আর ক্ষমতায় ছিলেন না। কিন্তু সময়ের সাথে সাথে এই উপাধিতে পরিবর্তন আসে। এরপর তারা তাকে অপসারিত সাবেক প্রধানমন্ত্রী বলতে শুরু করে। এই অপসারিত শব্দটি একটি গভীর অর্থ বহন করে, যা বোঝায় যে তার ক্ষমতাচ্যুতি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল না, বরং গণদাবির মুখে ঘটেছিল। তবে সবচেয়ে চাঞ্চল্যকর পরিবর্তনটি এসেছে সম্প্রতি। ফয়সাল মাহমুদ উল্লেখ করেছেন যে বর্তমানে টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস, ভারতের এই 4টি শীর্ষস্থানীয় সংবাদপত্র ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা শুরু করেছে। এই পলাতক শব্দটি অত্যন্ত শক্তিশালী এবং নেতিবাচক অর্থ বহন করে। একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে উপস্থাপন করা নিঃসন্দেহে তার প্রতি গণমাধ্যমের দৃষ্টিভঙ্গির এক বড় পরিবর্তনকে নির্দেশ করে। ফয়সাল মাহমুদ তার পোস্টের শেষে লিখেছেন যে পরিবর্তনের ধারাটি খারাপ নয়। এর অর্থ হলো হয়তো তিনি এই পরিবর্তনকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। তবে গত বছর ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতি বেশ অন্য রকমই ছিল। এই মন্তব্যে বোঝা যায় একসময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী লিখতে ইতস্তত করত এবং আগস্টের পর প্রথম ২-১ মাস তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই অভিহিত করত। এরপর সাবেক শব্দটি তারা শেখ হাসিনার নামের আগে বসাতে শুরু করে এবং অতি সম্প্রতি ক্ষমতাচ্যুত শব্দটিও যুক্ত হয়েছে। এই ধারাবাহিক পরিবর্তনই প্রমাণ করে যে ভারতীয় গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিতে এক ধরনের পরিবর্তন এসেছে, অথবা বলা যায় তারা এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন।
এমনকি কিছুদিন আগেও রিপাবলিক বাংলার হকার সাংবাদিক খ্যাত ময়ূখ রঞ্জন ঘোষকেও দেখা যেত শেখ হাসিনার পক্ষ নিয়ে লম্পঝম্প করতে। তার উপস্থাপনার ধরন ছিল অনেকটাই মলম বিক্রেতার মতো, যেখানে তিনি একপেশেভাবে শেখ হাসিনার গুণগান গাইতেন। কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে তিনিও আর সেই ভঙ্গিতে শেখ হাসিনার পক্ষ নিয়ে খুব কড়াভাবে কিছু বলছেন না। এটিও ভারতীয় গণমাধ্যমের সামগ্রিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ভারতীয় মিডিয়ার এই পরিবর্তনের পেছনে বেশ কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে। এগুলো শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক এবং কৌশলগত কারণও হতে পারে। 1. পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা। সবচেয়ে স্পষ্ট কারণটি হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন। শেখ হাসিনা 15.5 বছর ধরে ক্ষমতায় ছিলেন এবং তার সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই সময়ে ভারতীয় মিডিয়া তাকে একজন শক্তিশালী ও স্থিতিশীল নেতা হিসেবে উপস্থাপন করত। কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে তার ক্ষমতাচ্যুতি এক নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে। ভারতীয় মিডিয়া এখন এই নতুন বাস্তবতার সাথে নিজেদের প্রতিবেদনগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতে চাইছে। একটি ক্ষমতাচ্যুত বা পলাতক নেতাকে আগের মতো প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করা তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে ফেলত। 2. ভারতের পরিবর্তিত কৌশলগত অবস্থান। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, যা এখনো চলছে। শেখ হাসিনা তার দীর্ঘদিনের মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছে, যা এক জটিল কূটনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। ভারত হয়তো এখন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এই প্রক্রিয়ায় তারা চাইবে না শেখ হাসিনার প্রতি তাদের অতিশয় ঘনিষ্ঠতা প্রকাশ পাক, যা নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপনে বাধা সৃষ্টি করতে পারে। ভারতীয় মিডিয়ার এই পরিবর্তন সম্ভবত তাদের সরকারের পরিবর্তিত কূটনৈতিক কৌশলেরই প্রতিফলন। তারা হয়তো বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাইছে। 3. অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্য সম্পর্ক। ভারত বাংলাদেশের একটি প্রধান বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের অর্থনৈতিক স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ভারতের বিনিয়োগ এবং বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। তাই ভারতীয় মিডিয়া হয়তো এমন একটি বার্তা দিতে চাইছে যে তারা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি মেনে নিয়েছে এবং নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে ভিন্নভাবে উপস্থাপন করা একটি কৌশল হতে পারে, যাতে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা যায়। 4. জনগণের মনোভাবের প্রতিফলন। গণতান্ত্রিক ব্যবস্থায় মিডিয়া অনেক সময় জনগণের মনোভাবের প্রতিফলন ঘটায়। বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর জনগণের একটি বড় অংশের মধ্যে তার প্রতি অসন্তোষ দেখা গেছে। ভারতীয় মিডিয়া হয়তো এই জনমতের প্রতি সংবেদনশীলতা দেখাচ্ছে এবং তাদের প্রতিবেদনগুলোকে জনগণের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে। পলাতক বা ক্ষমতাচ্যুত শব্দগুলো হয়তো বাংলাদেশের জনগণের একটি অংশের কাছে তার বর্তমান অবস্থানকে সঠিকভাবে তুলে ধরে। 5. আন্তর্জাতিক চাপ ও পর্যবেক্ষকদের প্রভাব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় মিডিয়া হয়তো এই আন্তর্জাতিক চাপ এবং পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গির প্রতিও সংবেদনশীলতা দেখাচ্ছে। তাদের প্রতিবেদনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি নিরপেক্ষ চিত্র তুলে ধরার চেষ্টা হতে পারে, যেখানে তারা কোনো নির্দিষ্ট পক্ষকে সমর্থন করছেন না বলে দেখানো হচ্ছে। 6. মিডিয়ার নিজস্ব বিশ্বাসযোগ্যতা রক্ষা। একটি সংবাদ মাধ্যম হিসেবে ভারতীয় মিডিয়া তাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে চায়। যদি তারা পরিবর্তিত পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন না করে, তাহলে তাদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মতো একটি বড় ঘটনাকে যদি তারা উপেক্ষা করে বা ভুলভাবে উপস্থাপন করে, তাহলে তাদের পাঠক ও দর্শকদের কাছে ভুল বার্তা যাবে। তাই নিজেদের বিশ্বাসযোগ্যতা রক্ষার স্বার্থে এই শব্দ চয়নের পরিবর্তন জরুরি হয়ে উঠেছে। 7. অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব। ভারতে ক্ষমতাসীন সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। মিডিয়াগুলো হয়তো তাদের নিজস্ব রাজনৈতিক প্রবণতা বা পৃষ্ঠপোষকদের প্রভাব অনুযায়ী নিজেদের অবস্থান পরিবর্তন করছে।
যদিও এটা সরাসরি উল্লেখ করা কঠিন, তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জটিলতাও এই ধরনের পরিবর্তনের পেছনের একটি কারণ হতে পারে। ভবিষ্যৎ গতিপথ এবং বাংলাদেশের জন্য এর তাৎপর্য। ভারতীয় মিডিয়ার এই পরিবর্তন বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে ভারতীয় মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহকে বেশ প্রভাবিত করছে। এই নতুন ধারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত বা পলাতক হিসেবে উপস্থাপন করা তার আন্তর্জাতিক ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে সেই সব দেশে যেখানে ভারতীয় গণমাধ্যমের প্রভাব রয়েছে। অন্যদিকে এটি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। ভারতীয় মিডিয়ার এই মনোভাব পরিবর্তনের ফলে তারা ভারতের সাথে একটি নতুন এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবে। তবে এই সম্পর্ক কতটা টেকসই হবে তা নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত বাংলাদেশের পারস্পরিক স্বার্থের উপর। শেষ পর্যন্ত ভারতীয় মিডিয়ার এই পরিবর্তন নিছকই শব্দচয়ন নয়, বরং এটি একটি বৃহৎ রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চালচিত্রের প্রতিফলন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের ইঙ্গিত বহন করে। আমাদের দেখতে হবে এই পরিবর্তন আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়।